প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সুপার সাজেশন ক্লাসে স্বাগতম। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্রের টপ 100 এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম এমসিকিউটি বলছে আধুনিক বিপণন, যে আমরা বিপণন পড়ছি না, এই আধুনিক বিপণনের জনক কে? ফিলিপ কটলার, গ্যারি আর্মস্ট্রং, বি ঘোষ নাকি এমসি ক্যাথি? ফিলিপ কটলার। কে? ফিলিপ কটলার। এটা পরীক্ষায় ইংরেজিতে পড়ছি না, এখন আমরা এটা বাংলায় দিতে পারে। কি দিতে পারে দেখো, বাংলায় বানানটা কীরকম হবে দেখো। ঠিক আছে, আনসারটা কি? ফিলিপ কটলার। এটার পরটা বলছে বিপণন কি? বিপণন কি? বিপণন এই অপশানে দিছে পণ্য উৎপাদন, অর্থাৎ বিপণন কি পণ্যের উৎপাদন করে, পণ্যের ভ্যালিউ সৃষ্টি করে, পণ্য কি ভোগ করে নাকি গ্রাহকের সন্তুষ্টি বিধান করে? একটা জিনিস মনে রাখবা, বিপণনের মূল উদ্দেশ্যটা হচ্ছে মূলত ক্রেতা সন্তুষ্টি। মূল উদ্দেশ্য কি? ক্রেতা সন্তুষ্টি। ঠিক আছে, বিপণনের মূল উদ্দেশ্যটা কি? ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা। কিভাবে? দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টির মাধ্যমে। দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টির মাধ্যমে। তাহলে এটার আনসার কি হবে? আশা করি তোমরা বুঝতে পারছো। 4 নাম্বারটা না, গ্রাহকের সন্তুষ্টি বিধান হচ্ছে কি বিপণনের মূল উদ্দেশ্য। এর পরেরটা বলছে ক্রেতা ভ্যালিউ কি? ক্রেতা ভ্যালিউর একটি সূত্র আছে, আমরা ক্লাসে করছিলাম। ক্রেতা ভ্যালিউ সূত্রটা হচ্ছে ব্যয়িত অর্থ বা সুবিধা প্রাপ্তির জন্য ব্যয়িত অর্থ। তো অনেকেই বলতে পারে ব্যয়িত অর্থ বলতে আমরা তো অনেক জায়গায় খরচ করে থাকি, তখন এটা দিয়ে কি ভাগ করতে পারবো না? মূলত আমরা যে সুবিধাটা পাবো, ওই সুবিধাটা পাওয়ার জন্য যে ব্যয়টা করব, ওইটা দিয়ে যখন আমরা ডিভাইড করব এবং শেষে যে আনসারটা পাবো, উত্তরটা পাবো, এটাকে আমরা কি বলবো? ক্রেতা ভ্যালিউ। তাহলে কি হবে? পণ্য থেকে প্রাপ্ত সুবিধা, পণ্যের মূল্য, ক্রেতা ও বিক্রেতা সম্পর্ক নাকি প্রাপ্ত সুবিধা ও ব্যয়ের পার্থক্য, কোনটা হবে? আশা করি বুঝতে পারছো। 4 নাম্বারটা না? এবার আসো 4 নাম্বার কি বলছে দেখো। ক্রেতা সন্তুষ্টি কি? কাস্টমার স্যাটিসফ্যাকশন কি? পণ্য থেকে প্রাপ্ত সুবিধা, আনন্দ ও হতাশার অনুভূতি, লাভজনকভাবে বিক্রয় সম্পাদন, বিভিন্ন পক্ষের মধ্যে সম্পর্ক স্থাপন। আশা করি তোমরা পারবা। এটা হচ্ছে 2 নাম্বারটা, আনন্দ ও হতাশার অনুভূতি। এটা বোর্ড পরীক্ষায় মিনিমাম 8 বার আসছে এই প্রশ্নটা। 8 বার আসছে এই প্রশ্নটা, শুধু এটা জেনে রাখলে হবে। কাস্টমার স্যাটিসফ্যাকশন হচ্ছে মূলত একজন ক্রেতা পণ্যটা ভোগ করার পরে যে রিভিউটা দেয়, ওটা যদি আনন্দ হইলে তখন এটা কাস্টমার স্যাটিসফ্যাকশন হবে। আর যদি সেটা হতাশা হয়, মানে সে যে আশাটা করছে পণ্যটার থেকে, ওটার থেকে যদি একটু কম হয় আর কি, তাহলে এটা হতাশা ব্যক্ত করছে, তখন এটা কাস্টমার স্যাটিসফ্যাকশন হবে, এটা কাস্টমার অসন্তুষ্টি, অর্থাৎ ক্রেতা অসন্তুষ্টি হবে। ঠিক আছে, এটার পরটা কি বলছে দেখো। বিপণন মূলত কিসের উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়? বিক্রেতার ক্রয় ক্ষমতার উপর। বিক্রেতা বলতে গিয়ে যিনি বিক্রয় করে, তাহলে এটা আসবে না। বুঝতে পারছি। অর্থাৎ বিপণন তো মূলত ক্রেতা অর্থাৎ ভোক্তার উপর কি করে গুরুত্ব দিয়ে কাজ করে, বিপণনের সব কাজগুলা। এখানে বিক্রেতার আসবে কেন? তাহলে 1 নাম্বারটা এমনিতেই চলে গেল। তারপরটা হচ্ছে প্রচার ও বিজ্ঞাপন। আচ্ছা, এটা রাখলাম। তারপরে বলছে পণ্য উৎপাদন, তারপরে বলছে ক্রেতা সন্তুষ্টি। তাহলে কোনটা হবে? ক্রেতা সন্তুষ্টি। এটার পরটা বলছে শিল্প বিপ্লব কোথায় সংগঠিত হয়েছিল? শিল্প বিপ্লব কোথায় সংগঠিত হয়েছিল? অপশন দিছে, এ হচ্ছে যুক্তরাষ্ট্র, বি হচ্ছে ইংল্যান্ড, সি হচ্ছে ফ্রান্স, আর ডি হচ্ছে জাপানে। তাহলে এখানে আমাদের অনেকের কাছে নতুন লাগতে পারে শিল্প বিপ্লবটা কি, তাই না?
শিল্প বিপ্লব হচ্ছে মূলত অষ্টাদশ শতাব্দীর শেষে যান্ত্রিক শক্তি আবিষ্কারের ফলে ইংল্যান্ডের শিল্প জগতে, কোথায়? ইংল্যান্ডের শিল্প জগতে পণ্য উৎপাদনে যে ব্যাপক পরিবর্তন আসে তাকে আমরা এক কথায় বলবো শিল্প বিপ্লব। ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল এরকম একটা সেক্টর বলা হয় আর কি। তাহলে শিল্প বিপ্লব হচ্ছে এক কথায় আমরা জানবো শিল্প বিপ্লবের আগে মানুষ পণ্য উৎপাদন কিভাবে করত? হাতের মাধ্যমে, কারিগরি উপায়ে। কি উপায়ে? কারিগরি উপায়ে। শিল্প বিপ্লবের পরে যখন যান্ত্রিক শক্তি আবিষ্কার হয়, শিল্প বিপ্লবের পরে তারা মানুষরা পণ্য উৎপাদন কিভাবে করছে? যন্ত্রের সাহায্যে। এটাই হচ্ছে মূলত একটা শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য। তো এখানে বলছে আমাদের প্রশ্নটা হলো শিল্প বিপ্লব কোথায় সংঘটিত হয়েছে? তাহলে কোথায় দিব? এই যে আমি বলছিলাম না সংজ্ঞার মধ্যে, ইংল্যান্ডের শিল্প জগতে। এটা ইংল্যান্ডে সবার প্রথমে হয়েছিল। সবার প্রথমে কোথায় হয়েছিল? ইংল্যান্ডে। ইংল্যান্ডের পরে হয়েছিল ফ্রান্সে। যদি ইংল্যান্ডটা অপশনে না থাকে তখন আমরা কি দিব? ফ্রান্স। ইংল্যান্ডের পরে ফ্রান্স, তারপরে দিব যুক্তরাষ্ট্র, যদি ইংল্যান্ড আর ফ্রান্স যদি কি অপশনের মধ্যে না থাকে। আচ্ছা, পরীক্ষায় একটু ব্যতিক্রম আসতে পারে না? শিল্প বিপ্লবের সময়কাল আসতে পারে না? তাহলে সময়কালটা একটু লিখে দিই। লিখো, শিল্প বিপ্লবের সময়কালটা হচ্ছে 1750 থেকে 1850। এটা হচ্ছে শিল্প বিপ্লবের প্রাইমারি স্টেজ। কি স্টেজ? প্রাইমারি স্টেজ বা প্রাথমিক যুগ। তারপরে 1850 থেকে 1950 এটা হচ্ছে পরবর্তী যুগ। এটার পরটা হচ্ছে 1950 থেকে বর্তমান, এটা হচ্ছে আধুনিক শিল্প বিপ্লবের যুগ। ঠিক আছে? তাহলে আমাদের উত্তর কি হবে? শিল্প বিপ্লব কোথায় সংঘটিত হয়েছিল? ইংল্যান্ডে। ঠিক আছে? এটার পরটা বলছে সংস্কৃতি ব্যক্তিত্ব ও জ্ঞানের মাধ্যমে প্রয়োজনের বাস্তব রূপান্তরকে কি বলে? প্রয়োজন, অভাব, চাহিদা নাকি ভ্যালিউ? তোমাদের একটা কথা বলে রাখি আমি, প্রয়োজন অর্থাৎ প্রথম অধ্যায়ে বিপণন পরিচিতি প্রথম অধ্যায়ে প্রয়োজন, অভাব আর চাহিদা এই তিনটা থেকে কম্পালসারি লিখে রাখতে পারো। তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসবেই, এমসিকিউ আসবে, সিকিউ আসবে। সিকিউতে তোমার ইয়াতে দিতে পারে আর কি, জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে। কোথায়? সিকিউতে জ্ঞানমূলক কতে আসবে না, তখন দিতে পারে প্রয়োজন কি, অভাব কি, চাহিদা কি, এরকম। আর এখন আমরা এমসিকিউতে কীরকম আসতে পারে? এই যে সংজ্ঞাটা দিয়ে দিল, সংজ্ঞাটা দেওয়ার পর আমাকে বলবে এটা প্রয়োজন নাকি অভাব নাকি চাহিদা। তাহলে আমরা অভাব মানে কি জানি? আচ্ছা, একটা একটা করে করি, ভেরিফাই করি। প্রয়োজনটা কি? প্রয়োজন হচ্ছে মূলত কোনো পণ্য পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতি। এক কথায় মনে রাখবা, প্রয়োজন হচ্ছে বঞ্চিত মনে করার অনুভূতি। এই তিনটা ওয়ার্ড দেখবা, বঞ্চিত মনে করার অনুভূতি দেখলে আমরা কি দিব? প্রয়োজন দিব। তাহলে এখানে আমাদের প্রশ্নের মধ্যে কি এটা আছে? নাই। বঞ্চিত মনে করার অনুভূতি কোথাও লিখে আছে? নাই। তাহলে আমরা এটা অপশনটা কেটে দিব, অভাবটা রাখি। চাহিদা, চাহিদা হওয়ার জন্য আমাদের শর্ত লাগে কয়টা? তিনটা। কয়টা? তিনটা। কি কি শর্ত লাগতে পারে? একটা হচ্ছে পণ্য পাওয়ার আকাঙ্ক্ষা, এটা এক নম্বর সূত্র। তারপরটা হচ্ছে পণ্য ক্রয়ের সামর্থ্য, তারপরটা হচ্ছে অর্থ ব্যয়ের ইচ্ছা। এই তিনটা শর্ত যখন পূর্ণ হবে, পরিপূর্ণ হবে, তখন আমরা এটাকে বলতে পারবো কি? চাহিদা। তো ব্যয়ের ইচ্ছা। তাহলে এখানে এই তিনটা শর্তের মধ্যে একটাও আছে? নাই। এটার পরটা হচ্ছে ভ্যালিউ। ওই যে আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম না, ক্রেতা ভ্যালিউ কি? ক্রেতা ভ্যালিউ হচ্ছে কোনো পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং সুবিধা ব্যয়, অর্থাৎ সুবিধাটা প্রাপ্তির জন্য যে ব্যয়িত অর্থ হয়, অর্থটা ব্যয় করতে হয়, সেটার পার্থক্যকে আমরা কি বলবো? ভ্যালিউ বা ক্রেতা ভ্যালিউ বলবো। তাহলে এটাও না। আর বেঁচে রইল কোনটা? অভাব। এবার অভাব হচ্ছে কি দেখো, প্রয়োজন যখন ভোক্তার সংস্কৃতি ও ব্যক্তিত্বের মাধ্যমে প্রভাবিত হয়ে তা বাস্তবে প্রকাশ পায়, তখন তাকে আমরা কি বলবো? অভাব বলবো। উদাহরণস্বরূপ যদি আমি তোমাকে বলি, এই যে বাংলাদেশের মানুষরা খিদে লাগলে আমরা কি খাই? দুপুরবেলায় ভাত, মাছ ভাত খাই। কিন্তু বাইরের একজন জাপানি মানুষ বা ইংল্যান্ডের মানুষ, এরা মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ, এরা দুপুরে কিন্তু কি খায় না? মাছ ভাত খায় না আমাদের মতো। তারা খায় ফাস্ট ফুড টাইপের ওইগুলা, বার্গার, পিৎজা এগুলো খায়। কারণ কি?
এটার কারণটা কি? আমরা মাছ ভাত খাই, ওরা ফাস্টফুড খাই, কারণটা আমাদের খিদে লাগলে এরকম হয় কেন? কারণ মূলত এটা সংস্কৃতি, আমাদের পূর্বপুরুষরা যেটা অনুসরণ করে আসছে আমরাও কিন্তু সেটা অনুসরণ করছি, আর ওদের পূর্বপুরুষরা যেটা অনুসরণ করছে ওটা ওরা অনুসরণ করতেছে। তাহলে আমার অভাবের সংজ্ঞাটা ছিল এরকম: প্রয়োজন যখন বক্তার সংস্কৃতি ও ব্যক্তিত্বের মাধ্যমে বাস্তবে প্রকাশ পায় তখন আমরা তাকে কি বলবো? অভাব বলবো। অর্থাৎ তার এই যে তার খিদে লাগার এটা একটা প্রয়োজন, তারপর এটা হচ্ছে কি সংস্কৃতির মাধ্যমে যখন বাস্তবে প্রকাশ পাবে। সে মাছ ভাত খেলে তখন আমি ধরে নিতে পারবো এই বাঙালি, এই ফাস্টফুড খেলে আমি ধরে নিতে পারবো এই জাপানিজ বা কোনো একটা বাইরের দেশের মানুষ আর কি, এরকম না? তাহলে এটাকে আমরা এক কথায় মনে রাখবো, সংস্কৃতি কথাটা যদি প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে, কি বলছি? সংস্কৃতি কথাটা যদি পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে যদি উল্লেখ থাকে তখন আমরা এটা চোখ বন্ধ করে অভাব অপশনটা যদি দেখি ওটা দাগায় দিয়ে আসবো। বুঝতে পারছি আশা করি। এটার পরটাতে যাই। উপযোগ আছে এমন কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতি কি? এই যে কিছুক্ষণ আগে তোমাদের বললাম না, আশা করি পারবা। প্রয়োজন না? এটা অভাব যখন কোনো ব্যক্তির ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন সেটি কি হয়? কিছুক্ষণ আগে তোমাদের বলছে, এখন শর্ত। তাহলে শর্ত দেখলে আমরা কি দিব? চাহিদা। এবার আসে একটা উদ্দীপক দিছে, দেখো। নাগরিক আফনান চাকরি সূত্রে খুলনায় বসবাস করেন। নাগরিক আফনান চাকরি সূত্রে কোথায় বসবাস করেন? খুলনায়। তার বাংলাদেশি সহকর্মীরা দুপুরে ভাত খেলেও তিনি ফাস্টফুড খান। এছাড়াও নানান ক্ষেত্রে বাংলাদেশিদের তার সাথে তার ভিন্নতা পরিলক্ষিত হয়। আফনানের ভাতের পরিবর্তে ফাস্টফুড খাওয়া বাজারজাতকরণের কোন মৌলিক ধারণাটি প্রকাশ করছে? যে সে ফাস্টফুড খায় না, সে মূলত একজন কোন দেশের নাগরিক? জাপানের নাগরিক। বাইরের দেশ থেকে সে এখানে কি করতে আসছে? বাংলাদেশে কাজ করতে আসছে, এবং সে দুপুরবেলায় ভাতের পরিবর্তে কি খায়? ফাস্টফুড খায় আর কি। তাহলে এটা বলছে আমরা যে মৌলিক ধারণা আছে না, বিপণনের মৌলিক ধারণা, বিপণনের মৌলিক ধারণার ধাপ কয়টি? 5টি। এই 5টির মধ্যে কোন ধাপটির মধ্যে তার এই বৈশিষ্ট্যটি পড়েছে? কি কি আছে অপশনে? অভাব, চাহিদা, প্রয়োজন, নাকি ক্রেতা ভ্যালিউ? তোমাদের বলছিলাম না এই অভাবটা। আসুন, এটার পরটা হচ্ছে আফনানের ফাস্টফুড খাওয়ার কারণটা কি? নিজস্ব সংস্কৃতি, অভাব, নাকি ব্যক্তিত্ব? তিনটাই না? এটার পরটা দেখো, নিচের কোনটি পর্যায়ক্রমটি সঠিক? অভাব, প্রয়োজন, চাহিদা, প্রয়োজন, অভাব, চাহিদা, চাহিদা, অভাব, প্রয়োজন, নাকি চাহিদা, প্রয়োজন, অভাব? দেখো সঠিক হচ্ছে 2 নাম্বারটা। কি? প্রয়োজন। আগে একটা মানুষের প্রয়োজন হবে কোন একটা পণ্য থেকে, পণ্যটা পাওয়ার জন্য নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতি হবে। এরপরে এটা কি করবে? বাস্তবে প্রকাশ পাবে ব্যক্তিত্বের মাধ্যমে। তারপরে তার একটা কি 3টা শর্তের মাধ্যমে যদি পূরণ করতে পারে তখন এটা চাহিদা হবে। তো এই ক্রমানুসারে মূলত কি করা হয়? বিপণনের মৌলিক ধারণার এই ধাপটি পূর্ণ করা হয়। প্রয়োজন, তারপরে হচ্ছে অভাব, তারপরে হচ্ছে কি চাহিদা। তারপরে দেখো, নিজে অর্থ ব্যয় না করেও পণ্য ব্যবহার করতে পারেন কে? অর্থাৎ নিজে অর্থ ব্যয় করবে না কিন্তু পণ্যটা কি করতে পারবে? ভোগ করে উপযোগ নিঃশেষ করতে পারবে। এরকম কে হতে পারে? অপশন আছে পরিবেশক, ক্রেতা, ভোক্তা, নাকি উৎপাদনকারী। তাহলে আমরা সবাই জানি এটা ভোক্তা না? ঠিক আছে। বিপণনের সামাজিক গুরুত্ব কি? অর্থাৎ একটা যে আমরা বিপণন পড়ছি না, বিপণনের মূল উদ্দেশ্য হচ্ছে মূলত কি ক্রেতা সন্তুষ্টি অর্জন করা এবং দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করা। তার মাধ্যমে কি করবে? তারা মুনাফা অর্জন করবে। এটা হচ্ছে বিপণনের মূল উদ্দেশ্য। তাহলে বিপণন যে এই কাজটা করবে তার মাধ্যমে সমাজের কি গুরুত্ব হতে পারে বিপণনের? 1 নাম্বার কি উপযোগ সৃষ্টি করা, 2 নাম্বার হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা, নাকি ভোক্তার সন্তুষ্টি? কোনটা হবে? 2 আর 3, তাই না? কর্মসংস্থান সৃষ্টি ও ভোক্তার সন্তুষ্টি। আসো, কোনটি বিপণনের সবচেয়ে পুরাতন মতবাদ? আগে জানতে হবে বিপণনের মতবাদ কয়টি। বিপণনের মতবাদ হচ্ছে 5টি। কয়টি? 5টি। এখানে যে 4টি দেখতে পাচ্ছ না, এই 4টির বাইরে আরেকটা আছে, এটা হচ্ছে বিপণন মতবাদ। এই 4টি এবং আরেকটি হচ্ছে এটি কি? বিপণন মতবাদ। এটা একটা হচ্ছে উৎপাদন মতবাদ, এরপরটা হচ্ছে পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ, বিপণন মতবাদ ও বাজারজাতকরণ মতবাদ। হ্যাঁ, না, এটা সামাজিক বিপণন মতবাদ হবে। সামাজিক বিপণন মতবাদ বা বাজারজাতকরণ। সামাজিক বাজারজাতকরণ, বিপণন যে কথা, বাজারজাতকরণ একই কথা। ঠিক আছে।
আচ্ছা, তোমাদেরকে একটু একটু করে ধারণা দিই উৎপাদন মতবাদের মূল উদ্দেশ্যটা কি। উৎপাদন মতবাদে বলা হয় যে মূলত গ্রাহকরা এমনই পণ্য কিনতে ইচ্ছুক যেটা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। উৎপাদন মতবাদের মূল উদ্দেশ্যটা কি বা মূল টার্গেটটা হচ্ছে মূলত এরকম যে গ্রাহকরা এমন কিছু পণ্য কিনবে তার বাজেটের মধ্যে থাকবে, তার ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। এবং এটাকে সবচেয়ে প্রাচীন তারপরে পুরাতন আরেকটা হচ্ছে আদি বা আদিম মতবাদ বলা হয়। মতবাদ বা দর্শন সমূহ একই কথা, মতবাদ যে কথা, দর্শন একই কথা, ঠিক আছে। এটার পরটা হচ্ছে পণ্য মতবাদ। পণ্য মতবাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো একটা পণ্যের গুণগত বৈশিষ্ট্য, কি বলছি, অর্থাৎ পণ্যের গুণগত বৈশিষ্ট্য হবে এবং পণ্যটা ব্র্যান্ডেড হবে, বৈশিষ্ট্য সম্পন্ন হবে। এইগুলাই হচ্ছে কি পণ্য মতবাদের মূল উদ্দেশ্য, বৈশিষ্ট্য সম্পন্ন হবে আর কি। তাহলে পণ্য মতবাদেরটা কি হবে, বৈশিষ্ট্য সম্পন্ন। এটার পরটা আছে বিক্রয় মতবাদ। বিক্রয় মতবাদে বলা হয়েছে মূলত গ্রাহকরা কিন্তু পণ্য কিনতে আগ্রহী নয়। গ্রাহকরা কিন্তু পণ্য কিনতে কি নয়, আগ্রহী নয়। মূলত আমাদেরকে যারা বিপণন করে, বিপণন কাজের সাথে জড়িত আছে, তাদেরকে করতে হয়, বলা হয় যে মূলত গ্রাহকদের পণ্য কিনতে আগ্রহী করে তুলতে হবে। গ্রাহকরা পণ্য কিনতে আগ্রহী নয়, কিন্তু গ্রাহকদের কি করতে হবে, পণ্য কিনতে আগ্রহী করে তুলতে হবে। তাহলে কিভাবে করবে, বিজ্ঞাপন বা বিক্রয় প্রসারের মাধ্যমে। কি বিজ্ঞাপন বা বিক্রয় প্রসারের মাধ্যমে। আমি তোমাদের কি বলছিলাম, বিক্রয় মতবাদের মূল থিমটা হচ্ছে মূলত গ্রাহকরা পণ্য কিনতে আগ্রহী নয়, কিন্তু তাদেরকে কি করতে হয়, পণ্য কিনতে আগ্রহী করে তুলতে হয়। এটার পরটা হচ্ছে বাজারজাতকরণ মতবাদ বা বিপণন মতবাদ। বিপণন মতবাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওই যে বিপণনের মূল উদ্দেশ্য যেটা, এটাই ক্রেতা সন্তুষ্টি করা। অর্থাৎ তাদের মতবাদটা এরকম যে গ্রাহককে তুমি যত বেশি কি করতে পারবা, সন্তুষ্ট করতে পারবা, বাজারে ততদিন টিকে থাকতে পারবা, এই টাইপের। এটা হচ্ছে কি বিপণন মতবাদ। এটার পরে একটা ছিল ওই যে নতুন একটা দেখেছিলাম না তোমাদেরকে, 5 নাম্বারটা হচ্ছে কি সামাজিক বিপণন মতবাদ। সামাজিক বিপণন মতবাদের ওই সেম এটার মতো, বিপণনের এই যে ক্রেতা সন্তুষ্টি অর্জন করা, এটাই তাদের টার্গেট। কিন্তু তার পাশাপাশি তারা মতবাদের বলা হয়েছে, অর্থাৎ সামাজিক বিপণন মতবাদে বলা হয়েছে ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে সমাজের কি করা, উন্নতি করা, সমাজের উন্নয়নের কাজে কি করা, নিজেকে নিয়োজিত রাখাই হচ্ছে মূলত কি সামাজিক বিপণন মতবাদের মূল থিম। তাহলে এবার বুঝতে পারছো বিপণনের সবচেয়ে পুরাতন, প্রাচীন, আদিম মতবাদ হচ্ছে কোনটা, উৎপাদন মতবাদ। এটার পরটা দেখো, কোনো বিষয়ে অর্জিত বাস্তব জ্ঞানকে কি বলে, অভিজ্ঞতা বলে। কি বলে, অভিজ্ঞতা বলে। বাংলাদেশের সবচেয়ে ব্যবসায়ের ক্ষেত্রে কোন মতবাদটি বেশি ব্যবহৃত হয়, উৎপাদন মতবাদ। তারা মূলত বাংলাদেশের ব্যবসায়ী যারা আছে সবসময় তারা পণ্য ক্রেতার কিসের উপর নির্ভর করে, ক্রয় ক্ষমতার উপর, অর্থাৎ ক্রেতার কিসের উপর, ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে পণ্য উৎপাদন করে থাকে। এই জন্য এটা উৎপাদন মতবাদকে কি করে থাকে, ফলো করে। এটার পরটা দেখো, কি ধারণা অনুযায়ী এই বক্তাদের সর্বাধিক পছন্দ সেই সব পণ্য যেগুলো সর্বোচ্চ মান, কর্মক্ষমতা এবং উদ্ভাবনী বৈশিষ্ট্যের ধারণা করে। আশা করি বুঝতে পারছো, পণ্য না। এটার পরটা, অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বাজারজাতকরণের কোন মতবাদটি উপযুক্ত। অযাচিত পণ্য এখন আমাদের কাছে নতুন একটা শব্দ না, যারা ক্লাস করি নাই আগে বা বই ধরি নাই একদম, তাদের কাছে এটা নতুন শব্দ। অযাচিত পণ্যটা কি, অযাচিত পণ্য হচ্ছে এমন একটা পণ্য যেটা সম্পর্কে গ্রাহকরা জানে, তার সত্ত্বেও কি কেনার কোনো আগ্রহ প্রকাশ করে না। তাহলে আমার কোন মতবাদে বলছিল গ্রাহকরা পণ্য কেনার আগ্রহ প্রকাশ করে না, কিন্তু আগ্রহ করে তুলতে হয়। কোন মতবাদ, বিক্রয় মতবাদ। আশা করি মনে আছে তোমাদের সবার, যে কিছুক্ষণ আগে বললাম তোমাদেরকে, বিক্রয় মতবাদে বলা হয় গ্রাহকরা মূলত পণ্য কিনতে আগ্রহী নয়, কিন্তু তাদেরকে কি করতে হয়, পণ্য কিনতে আগ্রহী করে তুলতে হয়। এবং কিসের মাধ্যমে পণ্য কিনতে আগ্রহী করে তুলবো, বিজ্ঞাপন বা বিক্রয় প্রসারের মাধ্যমে। কিসের মাধ্যমে, বিজ্ঞাপন বা বিক্রয় প্রসারের মাধ্যমে। তাহলে আশা করি বুঝতে পারছি অযাচিত পণ্য বিক্রির জন্য বাজারজাতকরণের কোন মতবাদটি উপযুক্ত, বিক্রয় মতবাদ, তাই না। এটার পরটা দেখো, গাছ লাগান পরিবেশ বাঁচান বৈশিষ্ট্য অনুযায়ী এটি কোন ধরনের পণ্য। এটি হচ্ছে একটা ধারণা, এটা কি একটা কনসেপ্ট বা ধারণা। তাহলে এটাকে কি পণ্য বলবো, ধারণাগত পণ্য বলবো। কি পণ্য বলবো, ধারণাগত পণ্য। দৃশ্যমান ও অদৃশ্যমান কোনো কিছু যা বক্তার প্রয়োজন পূরণ করতে পারে তাকে কি বলবো, অবশ্যই জানি, পণ্য না।
4P এর জনক কে? 4P, হ্যাঁ 4P বলতে কি বুঝেছি দেখো, প্রাইস, প্লেস, প্রমোশন অ্যান্ড প্রোডাক্ট। এই যে 4টা পি দেখো তো এখানে 4P কেন বলা হয় জানো? এই দেখো প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে কি আছে? পি। এই দেখো পি পি পি, এই যে এইগুলোকে সংক্ষেপে কি বলা হয়? 4P বলা হয়। এবং 4P কে বিপণনের ভাষায় বলা হয় বিপণন মিশ্রণ। কি বলা হয়? বিপণন মিশ্রণ। আচ্ছা তোমাদেরকে আরেকটা বিষয় জানাই, এই যে বিপণন মিশ্রণের জনক কে আসলে আমরা দিব ইজে ম্যাকার্থি। কে দিব? ইজে ম্যাকার্থি। কিন্তু এই যে বিপণন মিশ্রণের ও শব্দটা আছে না, এই শব্দটা প্রথম কে ব্যবহার করেন? যদি বলে এটা বিপণন মিশ্রণ বা 4P শব্দটি প্রথম কে ব্যবহার করেন, তখন আমরা দিব কি? নেল এইচ বোর্ডেন। কি দিব? নেল এইচ বোর্ডেন বা নেল হোপার বোর্ডেন। বুঝতে পাই নাই? আমি তোমাদের বললাম যে 4P এর জনক বা বিপণন মিশ্রণের জনক যদি বলে তখন আমরা দিব ইজে ম্যাকার্থি। আর যদি বলে 4P এর প্রথম শব্দটি কে ব্যবহার করেন, শব্দটি কে ব্যবহার করেন, তখন দিব আমরা কি? এইটা। এখন আপাতত আমাদের এই 22 নম্বর প্রশ্নটার উত্তরটা কি? ইজে ম্যাকার্থি। বিপণন কার্যাবলী শুরু হয় কখন থেকে? উৎপাদনের পর থেকে, বিক্রয়ের আগ থেকে, নাকি উৎপাদনের আগ থেকে, নাকি ক্রয়ের পর থেকে? এখন অনেকে বলতে পারে এটা উৎপাদনের পর থেকে, তাই না? বিপণন কার্যাবলীর প্রথম কাজটা কি জানি? বিপণন কার্যাবলীর প্রথম কাজ হচ্ছে বাজার গবেষণা করা, মার্কেট রিসার্চ। কি করা? বাজার গবেষণা করা। তাহলে বাজার গবেষণাটা আমরা কখন করি? উৎপাদনের পরে করি নাকি উৎপাদনের আগে করি? উৎপাদনের আগে। কখন? উৎপাদনের আগে। তাহলে এখন আমরা কি বলতে পারি? বিপণন কার্যগুলি কখন থেকে শুরু হয়? কি বিপণন উৎপাদনের পর থেকে নাকি উৎপাদনের আগ থেকে? উৎপাদনের আগ থেকে। ঠিক আছে, এবার আসো 24 নম্বরে আসো। এটা কি বলছে? ওয়ারেন্টি, গ্যারান্টি প্রভৃতি বিপণনের কোন কাজের সাথে অন্তর্ভুক্ত? তাহলে অপশন কি কি আছে দেখি একবার। বিজ্ঞাপন, বিক্রয়োত্তর সেবা, পরিবহন, নাকি আপ্যায়ন? এটা কি হতে পারে দেখি বলো তো তোমরা। তোমাদের 5 সেকেন্ড সময় দিছি, তার মধ্যে আমি একটা ওয়ার্ডের ইয়েটা দেখাই তোমাদের। যে বিক্রয়োত্তর আছে না, এটার যদি আমরা সন্ধি করি কি হয়? বিক্রয় প্লাস উত্তর। উত্তর মানে কি? পরে। অর্থাৎ বিক্রয়ের পরবর্তী সময়ে আমরা যে সেবাটা দিব সেটাকে আমরা কি বলবো? বিক্রয়োত্তর সেবা বলবো। তাহলে ওয়ারেন্টি, গ্যারান্টিগুলো কখন দেওয়া হয়? অর্থাৎ পণ্যটা কেনার পরে। এবং ওয়ারেন্টি, গ্যারান্টিগুলো বেশি দেওয়া হয় কোন প্রোডাক্টের ক্ষেত্রে? ইলেকট্রনিক প্রোডাক্টের ক্ষেত্রে। কোন প্রোডাক্টের ক্ষেত্রে? ইলেকট্রনিক, যেমন মোবাইল, ল্যাপটপ, এইগুলা। অর্থাৎ ওয়ারেন্টি, গ্যারান্টি কোন পণ্যের সাথে বেশি দেওয়া হয়? ইলেকট্রনিক্স পণ্যের সাথে। আশা করি বুঝতে পারছি। এটার পরটা হচ্ছে বিপণনের কাজ নয় কোনটি? অপশনে কি কি দেওয়া আছে দেখি। বন্টন, উৎপাদন, ক্রয়, বিক্রয়, নাকি বাজার গবেষণা? কি বলছে? বন্টন, উৎপাদন, ক্রয়, বিক্রয়, নাকি বাজার গবেষণা? কোনটা বলো তো? এটা আশা করি পারবা তোমরা। বলো, আশা করি কোনটা বলছো? উৎপাদন, তাই না? এটার পরটা দেখো। নিচের কোনটি বিপণনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ? ওই যে আমরা অপশন দেখব, এই বিপণনের কাজ যেগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ কোনটি দেখব। এটা হচ্ছে মান নিয়ন্ত্রণ, বিক্রয়, পরিবহন, নাকি গুদামজাতকরণ? এটা দুনতানো আসবে। বলো তো কোনটা হবে? এক কথায় তোমরা মনে রাখতে পারো, বিপণনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ যদি দেখো কি দিবা? বিক্রয়। কারণ বিপণনের সব কাজ করা হয় ভোক্তাকে কেন্দ্র করে, এবং ভোক্তাকে কি করা হয়? প্রোডাক্টগুলো বিক্রয় করা হয়। এই জন্য বলা হয় বিপণনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ কি? বিক্রয়। পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? পারবা আশা করি। এটা হচ্ছে রূপগত, সত্যগত, সময়গত, নাকি স্থানগত? অপশন 4 সত্যগত। 28 নম্বর, উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত পণ্য ধরে রাখাকে কি বলে?
উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়, অর্থাৎ উৎপাদন করার সাথে সাথে কিন্তু পণ্য সবগুলো কিন্তু আমরা কি করে ফেলি না, বিক্রয় করে ফেলি না। এই একটা সময় অর্থাৎ পণ্যটা বিক্রয় করার আগ পর্যন্ত এটাকে আমার কি করে রাখতে হয়, বৈজ্ঞানিক সম্মত উপায়ে সংরক্ষণ করে রাখতে হয়। এটাকে বিপণনের ভাষায় বলা হয় গুদামজাতকরণ। বৈজ্ঞানিক সম্মত উপায়ে যদি কোনো পণ্যকে আমরা সংরক্ষণ করে রাখি, আমরা এটাকে কি বলবো, গুদামজাতকরণ বলবো। তাহলে গুদামজাতকরণ আছে অপশনে, যেটা সি। তাহলে এটাই হচ্ছে কি আনসার। পণ্যকে বিভিন্ন বিভাগে ভাগ করার মৌলিক সীমা নির্ধারণ করাকে কি বলে? গুদামজাতকরণ, পর্যায়িতকরণ, প্রমিতকরণ নাকি মোড়কীকরণ? আমি জানি তোমরা পরীক্ষায় এই প্রশ্নটা আসলে সবাই কিন্তু বিটা দাগাই দিবা, পর্যায়িতকরণ, কারণ এখানে বলছে বিভিন্ন বিভাগে ভাগ করা। তাহলে অনেকে এইভাবে মুখস্থ করছো, বিভিন্ন ভাগে যদি ভাগ করি এটাকে আমরা কি বলবো, পর্যায়িতকরণ বলবো। কিন্তু না, এখানে একটা সমস্যা করছে, শেষে দিয়ে বলছে পণ্যের মৌলিক সীমানা নির্ধারণ, মৌলিক সীমা নির্ধারণ। এটা মনে রাখতে পারো, এই যে এই কথাটা যদি উল্লেখ থাকে, আশেপাশে কি লিখছে এগুলো দেখার দরকার নাই। যদি আমরা দেখি পণ্যের মৌলিক সীমা নির্ধারণ, এই কথাটা যদি দেখি আমরা চোখ বন্ধ করে, এখানে আগে খুঁজবো কোথায় প্রমিতকরণ আছে। প্রমিতকরণ আছে কোথায়? সিতে। তাইলে এটাই দেখাবো, এটা হচ্ছে কি পর্যায়িতকরণ হবে না। মূলত পণ্যের মৌলিক সীমা নির্ধারণ করার প্রক্রিয়াকে কি বলা হয়? প্রমিতকরণ বলা হয়। বুঝে দেবো এনে তোমাদেরকে। তোমাদের বললাম যে তোমরা যদি দেখো প্রশ্নের মধ্যে মৌলিক সীমা নির্ধারণ এই কথাটা যদি দেখো, এখানে প্রশ্নের মধ্যে অপশনের মধ্যে খুঁজবা কোথায় আছে প্রমিতকরণটা, ওইটা খুঁজে ওইটাতে কি করবা, দাগায় দিয়ে আসবা। এটার পরটা দেখো, এটা বলছে, দেখো এটা কি, এটা হচ্ছে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার প্রক্রিয়াকে কি বলা হয়? পূর্ব নির্ধারিত মান অনুযায়ী, অর্থাৎ মানটা আগের ধাপে কি করবে, নির্ধারণ করে রাখবে এবং ওই মান অনুযায়ী পণ্যগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করব। এই প্রক্রিয়াটাকে কি বলে? পর্যায়িতকরণ, তাই না? তাহলে পর্যায়িতকরণের, এখন যদি আমি তোমাদের প্রশ্ন আরেকটা করতে পারি, পর্যায়িতকরণের পূর্বের ধাপের নাম কি? পরীক্ষায় আসতে পারে না, পর্যায়িতকরণের পূর্বের ধাপের নাম কি বা পর্যায়িতকরণের ভিত্তি কি? প্রমিতকরণ, তাই না? তাহলে দেখো তো পর্যায়িতকরণ আগে কি, অর্থাৎ আগে পণ্যের মান বা সীমা নির্ধারণ করবে, পণ্যের মান বা সীমা নির্ধারণ করবে, পরবর্তীতে ওই মান অনুযায়ী কি করবে, পণ্যটাকে বিভিন্ন ভাগে ভাগ করবে। এটাকে বলা হয় মূলত কি, পর্যায়িতকরণ। আসো এটার পরটা কি বলছে দেখো, মোড়কীকরণের ফলে পণ্যের কি হয়? গুণগত মান রক্ষা পায়, চাহিদা বাড়ে, আকর্ষণীয়তা বাড়ে। কোনটা হবে দেখি বলো তো? পারবা আশা করি তোমরা। এটা হচ্ছে 1 আর 3, গুণগত মান রক্ষা পায় আর কি, পণ্যের মোড়কীকরণের ফলে পণ্যটা একটু কি আকর্ষণীয় হয়ে ওঠে গ্রাহকের কাছে। দেখো এটার পর একটা উদ্দীপক আসছে, উদ্দীপকটা পড়ি। জনাব মামুন চাঁপাইনবাবগঞ্জ থেকে বিভিন্ন ধরনের আম সংগ্রহ করে ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করেন। সম্প্রতি মহাসড়কে তীব্র যানজট হওয়ায় আম বোঝাই গাড়ি ঢাকা পৌঁছাতে বিলম্ব হচ্ছে, ফলে প্রচুর আম পচে নষ্ট হচ্ছে এবং জনাব মামুন ক্ষতির সম্মুখীন হচ্ছে। কেন? তিনি মূলত 1 নম্বর সমস্যা হচ্ছে মহাসড়কে তীব্র যানজট হয়, তারপরে হচ্ছে ঢাকা পৌঁছাতে বিলম্ব হয়, প্রচুর আম পচে নষ্ট হচ্ছে এবং জনাব মামুন ক্ষতির সম্মুখীন হচ্ছে। এইরকম যখন আমরা এমসিকিউ, উদ্দীপকের এমসিকিউ যখন সলভ করবো আর পরীক্ষায় যদি আসে, তখন আগে উদ্দীপকটা পড়ে নিব, কোন জায়গায় থেকে প্রশ্ন আসতে পারে ওইটা আমি আগে মাথায় ঢুকানোর পরে ওইখানে আন্ডারলাইন করে দিব। তাহলে পরবর্তীতে প্রশ্নটার সাথে আমরা যখন আন্ডারলাইন করে দিব বুঝতে পারবো যে কোনটার সাথে কোনটা ইন্টার রিলেটেড। তাহলে দেখো তো জনাব মামুন কোন ধরনের বাধার সম্মুখীন হচ্ছে, তাহলে আমরা দেখো তো একটা জিনিস, ওই যে আন্ডারলাইন করে দিলাম না, সম্প্রতি মহাসড়কে তীব্র যানজট হওয়ায় আম বোঝাই গাড়ি ঢাকা পৌঁছাতে বিলম্ব হচ্ছে। এটাই তো মূলত তার কি প্রথম বাধাটা। তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেই তো তার সমস্যাটা হচ্ছে, তাই না? তাহলে এটা কোন ধরনের বাধা হতে পারে? মূলত এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের প্রক্রিয়াকে আমরা জানি কিগত, স্থানগত, তাই না? এটা কি হবে? অপশন এ, স্থানগত। এটার পরটা কি দেখো, জনাব মামুনের আর্থিক ক্ষতি কমাতে করণীয় কি? এই যে তার কিছু আর্থিক ক্ষতি হয়েছে না এই যে পণ্যটার জন্য, এই যে এই দেখো কি হয়েছে, সে মূলত তীব্র যানজটে কি হয়ে গেছে, গাড়ি জামের কারণে আটকে গেছে, তারপরটা হচ্ছে কি আম পচে নষ্ট হয়ে গেছে, এরকম হয়েছে না? তাহলে এটা হওয়ার কারণে তার কি কি সমস্যা হতে পারে দেখো তো, অপশনের সাথে কি কি যেতে পারে? হিমাগার সম্পন্ন পরিবহন ব্যবহার, হিমাগার মানে কোল্ড স্টোরেজ, তাহলে কি হিমাগার সম্পন্ন পরিবহন ব্যবহার,
পর্যায়িতকরণের ব্যবস্থা করা নাকি বিকল্প পথে পণ্য পরিবহন করা। তাহলে এখানে পর্যায়িতকরণের কথাটা আসছে কি জন্য? আমার তো মানটাকে ভাগ করার কোনো দরকারই নাই। তাহলে এটা ছাড়া এই 1 আর 3 হিমাগার সম্পন্ন পরিবহন ব্যবহার করতে হবে, অর্থাৎ এটা বৈজ্ঞানিক সম্মত উপায় আমার থেকে এটা সংরক্ষণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে। কারণ যদি কোনো জায়গায় যদি আমরা জ্যামের সম্মুখীন হই তখন আমাদের কি করতে হবে? ওই আমগুলো পৌঁছে না যাওয়ার জন্য হিমাগার সম্পন্ন করছি না, যার কারণে আমগুলো কি থাকবে? একটা সংরক্ষিত থাকবে। তারপরটা হচ্ছে বিকল্প পথে পণ্য পরিবহন করতে হবে। যে পথে জ্যাম বাঁচবে ওই পথের বিকল্প একটা পথে আমাদের কি করতে হবে? পরিবহনটা করতে হবে। এটাই বিপণন কার্যাবলীর উদ্দেশ্য কি কি দেখো। বিপণন কার্যাবলীর উদ্দেশ্য হচ্ছে মূলত ভোক্তাদের সন্তুষ্ট করা, বিক্রয় ও মুনাফা বাড়ানো নাকি কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। তিনটাই। নিম্নের কোনটি বাজারজাতকরণের সহায়ক কাজ? এটার জন্য আমাদের বইয়ে যেতে হবে, অর্থাৎ বিপণন কার্যাবলীতে যাইতে হবে। বিপণন কার্যাবলীতে যাওয়ার পরে তখন আমরা পড়বো এখানে বিপণন কার্যাবলীর ধাপ হচ্ছে 3টি, ওই 3টির ওইখানে যাব। এখানে একটা সহায়ক কাজ নামে একটা কলাম থাকবে, ওইখানে দেখবো ওইখানে কিছু উপাদান আছে, ওইগুলো পড়লে আশা করি কমন পাবো। সত্যগত উপযোগ, গুদামজাতকরণের এগুলা। তারপরটা হচ্ছে বিক্রয়, মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ। কি হবে? মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ। ঠিক আছে। এটার পরটা বলছে পর্যায়িতকরণের নিচের কোনটি করা হয়, অর্থাৎ নিচের কোনটির মাধ্যমে পর্যায়িতকরণ করা হয়। 1 নম্বর বলছে গুণাবলীর ভিত্তিতে পণ্য বিভক্ত করা, একটা বলছে বৈশিষ্ট্য অনুযায়ী পণ্যকে বিভক্ত করা, একটা বলতে স্বাদ অনুযায়ী পণ্যকে বিভক্ত করা, আর পরটা বলছে গন্ধ অনুযায়ী পণ্যকে বিভক্ত করা। কি হবে দেখি বলো তো? গুণাবলীর ভিত্তিতে। কিসের ভিত্তিতে? গুণাবলীর ভিত্তিতে পণ্যকে বিভক্ত করার প্রক্রিয়াকে আমরা কি বলবো? পর্যায়িতকরণ বলবো। সাধারণত কোন পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা দান আবশ্যক? এই যে তোমাদের কিছুক্ষণ আগেই কিন্তু বলেছিলাম ইলেকট্রনিক্স। কি পণ্য? ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে মূলত কি দেওয়া হয়? বিক্রয়োত্তর সেবা দেওয়া হয়। যেমন উদাহরণস্বরূপ যদি বলতে চাই মোবাইল ফোন, দেন ল্যাপটপ, তারপরে কম্পিউটার, এইগুলাই। এই পণ্যগুলোর ক্ষেত্রে কি করতে হয়? বেশি বেশি বিক্রয়োত্তর সেবা দিতে হয়, অর্থাৎ বিক্রয়ের পরবর্তী সময় গ্রাহক একটা সময় পর্যন্ত কি দেয়? সেবা দেয়। করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে মাস্ক খুবই কার্যকর একটি পণ্য। ব্যাপক চাহিদা থাকায় নাচ ড্রাগস ব্যাংক ঋণ নিয়ে উন্নত মানের মাস্ক উৎপাদন ও গুদামজাতকরণ করে পরবর্তীতে নিজস্ব পরিবহনে সারা দেশে কি করে? বিপণন করে থাকে। তাহলে আমরা একবার উদ্দীপকটা পড়ার সাথে সাথে কোন জায়গায় সমস্যা হতে পারে একটু দেখি। ব্যাপক চাহিদা থাকায় নাচ ড্রাগস ব্যাংক ঋণ নেয়। কি ঋণ নেয়? ব্যাংক থেকে ঋণ নেয়। তারপরে কি করে? গুদামজাতকরণ করে। কি করে? গুদামজাতকরণ করে পরবর্তীতে নিজস্ব পরিবহনে সারা দেশে কি করে থাকে? বিপণন করে থাকে। তাহলে আমাদের এখানে বলছে উদ্দীপকের নাচ ড্রাগস প্রতিষ্ঠানটি এর উৎপাদন পূর্ববর্তী কাজ কোনটি? অর্থাৎ উৎপাদন পূর্ববর্তী মানে উৎপাদন করার পূর্বে কোন কাজটি তাদের করতে হয়? কি বলছে? বিজ্ঞাপন, অর্থায়ন, গুদামজাতকরণ নাকি পরিবহন? কি হবে? উৎপাদন করার পূর্বে কোন কাজটা আমাদের করতে হয়? বিজ্ঞাপন নাকি গুদামজাতকরণ নাকি পরিবহন? গুদামজাতকরণ তো আমরা পণ্য তৈরি করার পরে, উৎপাদন করার পরে করতে হবে, তাহলে এটা হবে না। এবং পণ্যটা উৎপাদন করার পরে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাব, তাহলে এটাও পরবর্তী কাজ। বিজ্ঞাপনও দিতে হয় মূলত উৎপাদনের পরে, পণ্যটা তৈরি করার পরে। এরপরটা হচ্ছে কি? অর্থায়ন কেন? এই যে এখানে দেখতে পাচ্ছি নাচ ড্রাগস কোত্থেকে ব্যাংক টাকা নেই, অর্থাৎ মূলধনটা জোগাড় করে ব্যাংক থেকে। কোত্থেকে? ব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমে। এটা কি হবে? অপশন অর্থায়ন। এটার পরটা কি? নাচ ড্রাগস কর্তৃক গৃহীত উৎপাদন পরবর্তী কাজ কোনটি? অর্থাৎ উৎপাদন পরবর্তী কাজ কোনটি? কাঁচামাল ক্রয়, গুদামজাতকরণ, পরিবহন। এটা আশা করি তোমরা সবাই পারবে। বলো তো কি হবে? আচ্ছা, কাঁচামাল আমরা ক্রয় কখন করি? তোমাদের যদি আমি এখন প্রশ্ন করি, কাঁচামাল আমরা ক্রয় কখন করি? মূলত উৎপাদন করার পূর্বে। কখন? উৎপাদন করার পূর্বে। কারণ উৎপাদন করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগে বিপণনের ভাষায় সেগুলোকে বলা হয় কাঁচামাল, বা ইংরেজিতে বলা হয় র ম্যাটেরিয়ালস। কি বলছি? বিপণনের ভাষায় যখন উৎপাদন করার জন্য যে উপকরণগুলোকে লাগবে এগুলোকে আমরা এক ভাষায় বলবো কাঁচামাল, আর ইংরেজিতে কি বলবো? র ম্যাটেরিয়ালস বলবো। তাহলে আমাদের এখানে প্রশ্ন বলছে উৎপাদন পরবর্তী কাজ কোনটি? কি বলছে? উৎপাদন পরবর্তী কাজ। তাহলে এটা তো উৎপাদন পূর্বের কাজ, তাহলে এটা বাদ গেলে আর বাকি যে দুইটা থাকে ওইগুলো একটু দেখবো। গুদামজাতকরণ হয় নাকি পরিবহন হয়?
তাহলে অবশ্যই গুদামজাতকরণ আর পরিবহন, এই দুইটাই। আচ্ছা, এখানে কাঁচামাল ক্রয় দিয়ে দিয়েছে না, এটা ভুল হবে, এটা হবে, ঠিক আছে, একটু মিস স্পেল হয়েছে, সরি, এটা হবে না। আনসার হবে যে 2, আমি এখানে লিখে দিই, অনেকের কনফিউশন লাগতে পারে। 1 2 2 ও 3, তাহলে কি 39-এর আনসার কি 2 ও 3, অর্থাৎ গুদামজাতকরণ এবং পরিবহন হচ্ছে উৎপাদন পরবর্তী কাজ। কাঁচামাল ক্রয় কেন উৎপাদন পরবর্তী কাজ নয়, কেন আমি তোমাদের বুঝাইছি না, এখন বললাম না, আশা করি বুঝতে পারছো। কাঁচামাল মূলত আমাদের কি জন্য লাগে? উৎপাদন করার জন্য লাগে না? তাহলে উৎপাদন করার জন্য যদি লাগে, এটা উৎপাদনের আগে করতে হয়, তাহলে এটা আমাদের তো বলছে উৎপাদনের পরের কাজ, তাহলে সেহেতু এটা কাঁচামাল ক্রয়টা আসবে না। পরিবহনের সাথে যা সম্পৃক্ত তা কি? স্থানগত উপযোগ সৃষ্টি করে, চাহিদা ও যোগানের সমায়তন করে, নাকি মূল্যের স্থিতিশীলতা রক্ষা করে? কি হবে? স্থানগত উপযোগ সৃষ্টি করবে এবং চাহিদা যোগানের সমতায়ন করবে। আমাদের 40টা শেষ, এখন আসলাম 41 নম্বরে। এখানে বলছে কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে কি বলে? এখন অনেকের কাছে লাগতে পারে বর্তমান কি আর সম্ভাব্য ক্রেতা কি, তাই না? এখানে এটা বলছে বাজার হচ্ছে, এটাকে বলা হয় বাজার। কি বলা হয়? বাজার। তাহলে বাজার কিসের সমন্বয়ে গঠিত? বাজার মূলত ক্রেতার সমন্বয়ে গঠিত। কিসের সমন্বয়ে? ক্রেতা। কোন ধরনের ক্রেতা? এই যে এখন বর্তমানে যে পণ্যগুলো কিনে, ওই ক্রেতাটাকে বর্তমান ক্রেতা বলি। বর্তমান ক্রেতা বা নিয়মিত ক্রেতা। কি বলবো? বর্তমান ক্রেতা বা নিয়মিত ক্রেতা, ঠিক আছে? আর যারা এখন কিনে না কিন্তু ইন ফিউচার ভবিষ্যতে কিনবে, এখনো কিন্তু আমার পণ্যটা কিনে না কিন্তু ভবিষ্যতে কিনতে পারে, ওদেরকে আমরা বলি সম্ভাব্য ক্রেতা। কি বলি? সম্ভাব্য ক্রেতা। তাহলে সম্ভাব্য ক্রেতাকে আবার আর অন্যভাবে বলতে গেলে তোমরা কি বলতে পারো? ভবিষ্যতের ক্রেতা। কি বলতে পারো? ভবিষ্যতের ক্রেতা, তাই না? তাহলে আমরা বলতে পারি বর্তমান ক্রেতা, নিয়মিত ক্রেতা, সম্ভাব্য ক্রেতা, ভবিষ্যতের ক্রেতার সমন্বয়ে কি হবে? সমষ্টিকে আমরা বলবো মূলত বাজার। কি বলবো? বাজার। 42 নম্বরটা হচ্ছে কি? বাজার কত প্রকার? বাজার হচ্ছে 2 প্রকার। বাজার কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ভোক্তা বাজার, আর একটা হচ্ছে শিল্প বাজার, ঠিক আছে? বিপণন মিশ্রণের ধারণাটা সর্বপ্রথম কে দেন? তোমাদের শুরুতে বলেছিলাম ওই যে 4P কে আরেক ভাষায় বিপণনের আরেকটি ভাষায় বলা হয় বিপণন মিশ্রণ। যে আমি তোমাদের বলছিলাম না, এই 4P শব্দটি আর জনক একজন, আর শব্দটি ব্যবহার করে আরেকজন। জনক বললে দিব আমরা, আবারও বলছি, আমি রিপিট করছি, 4P এর জনক বললে আমরা দিব যে ম্যাকার্থি, আর বলবো, আর 4P যদি শব্দটি পৃথিবীতে সর্বপ্রথম বা বিপণন মিশ্রণ শব্দটি কে ব্যবহার করেন, তখন আমরা কি দিব? নেল এইচ বোর্ডেন বা নেল এইচের অনেক সময় আমরা নেল এইচ বোর্ডেন বলি, কিন্তু এটাকে যখন আবার যদি ফুল ফর্ম করে দেয় তখন এইচটার ফুল ফর্মটা হচ্ছে হোপার। কি? হোপার। নেল হোপার বোর্ডেন। এই যে আবার আসছে 4P এর জনক কি? ইজে ম্যাকার্থি। কোন বাজারে নির্দিষ্ট স্থানে, অর্থাৎ কোন বাজারটি মূলত নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত থাকে, অর্থাৎ একটা জায়গায় থাকে? এটা শিল্প বাজার, ভোক্তা বাজার, পণ্য বিক্রেতা বাজার, নাকি সরকারি বাজার? অপশন হবে শিল্প বাজার, বি। নিচের কোন বাজারে ক্রেতার সংখ্যা বেশি থাকে? শিল্প বাজারে, ভোক্তা বাজারে, সরকারি বাজারে, নাকি পণ্য বিক্রেতার বাজারে? কোনটা? ভোক্তা বাজারে। কোথায়? ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা বেশি, কারণ আমরা কম বেশি যারাই উৎপাদন কাজে নিয়োজিত থাকি না, তারাও কিন্তু দিন শেষে ভোগ করার জন্য পণ্য কিনে থাকে। তাহলে পৃথিবীর সবাই কিন্তু একবার হলেও কি করবে? ভোগ করার জন্য পণ্য কিনে থাকবে। তাই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই বাজারের, অর্থাৎ ভোক্তা বাজারের ক্রেতার সংখ্যা অন্যান্য বাজারের তুলনায় কি থাকে? বেশি থাকে। এটার পরটা কি বলছে দেখো, শিল্প বাজারের সদস্য কারা? ব্যক্তি ও পরিবার, উদ্যোক্তাগণ, খুচরা বিক্রেতা, নাকি পাইকারি বিক্রেতা? উদ্যোক্তাগণ হচ্ছে কি শিল্প বাজারের সদস্য। আবার আরেকটা আছে, উদ্যোক্তাগণ না দিয়ে তোমাদের একটা নতুন দিতে পারে, উৎপাদকগণ। কি দিতে পারে? উৎপাদকগণ। তাইলে আমরা কি বলবো? শিল্প বাজারের সদস্য কারা কারা? মূলত উৎপাদকগণ এবং উদ্যোক্তাগণ হচ্ছে কি শিল্প বাজারের সদস্য।
বাজার বিভক্তিকরণ কি? পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা, বন্টন প্রণালী বিভিন্ন শ্রেণীতে ভাগ করা, ক্রেতাদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা, নাকি বিক্রেতাদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা? মূলত বাজার বিভক্তিকরণের কাজ হচ্ছে ক্রেতাদেরকে বিভিন্ন শ্রেণীতে কি করা? ভাগ করা। এটার পরটা বলছে বাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক ভিত্তির উপাদান কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার আসছে পরীক্ষা এটা। মনস্তাত্ত্বিক ভিত্তি সেম প্রশ্ন, সেম অপশন দিয়ে দিবে ডাইরেক্ট হুবাহু। তোমরা এটা পাই যেতে পারো, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। এটা হচ্ছে জীবনদাজ। জীবনদাজ আছে, আরেকটা আছে ব্যক্তিত্ব আছে। কি আছে? ব্যক্তিত্ব। এই দুইটা হচ্ছে কি? মনস্তাত্ত্বিক ভিত্তির উপাদান। বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে অবস্থান করেন? সবাই জানি, ভোক্তা। কে? ভোক্তা। এই যে 1 নাম্বারটা, এটাই আনসার। কোন ধরনের চলকের উপর ভিত্তি করে ভোক্তা বাজারকে শহর, উপশহর, গ্রাম প্রভৃতি ভাগে ভাগ করা যায়? ঘনত্বের উপর, জলবায়ুর উপর, আয়ের উপর, নাকি পরিবারের উপর? অবভিয়াসলি ঘনত্বের উপর। বাজার বিভক্তিকরণের আচরণিক ভিত্তির উপাদান কোনটি? জীবনদাজ, পণ্যের প্রতি মনোভাব, ব্যবহারের হার। একটা জিনিস লক্ষ্য করলে দেখো তো, এখানে অপশানে জীবনদাজ দিছে না? তাহলে জীবনদাজটা কিসের উপাদান ছিল? মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের। কিসের? মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের উপাদান কোনটি ছিল? জীবনদাজ। তাহলে আমাদের এখানে বলছে প্রশ্নের মধ্যে আচরণিক ভিত্তির উপাদান কোনটি? তাহলে এইটা বাদে যে দুইটা আছে এইগুলাই কি করে দিয়ে আসবো? দাগাই দিয়ে আসবো, অর্থাৎ 2 আর 3। তারপরে বলছে কি দেখো, বাজার বিভক্তিকরণের উদ্দেশ্যটা কি? ব্যবসা বিশ্লেষণ, বাজারকে পরীক্ষা করা, অর্থাৎ বাজারে পরীক্ষা করা, লক্ষ্য বাজার নির্ধারণ, নাকি কি বাজার প্রসার? এটা হচ্ছে মূলত বাজার বিভক্তিকরণের মূল উদ্দেশ্যটা হচ্ছে টার্গেট মার্কেটিং। টার্গেট মার্কেটিং। মার্কেটটাকে টার্গেট করে তারা কি করবে? বাজার বিভক্তিকরণ করে। এটাকে তাহলে বাংলা ভাষায় আমরা এটাকে কি বলবো? লক্ষ্য বাজার নির্ধারণ। কি বলবো? লক্ষ্য বাজার নির্ধারণ। আর ইংরেজি কি বলবো? টার্গেট মার্কেটিং। ঠিক আছে। 54 নম্বরে বলছে বিদ্যালয়, হাসপাতাল এবং কারাগার কোন ধরনের বাজারের অংশ? এটা কি ভোক্তা বাজারের, সরকারি বাজারের, প্রাতিষ্ঠানিক বাজারের, নাকি ব্যষ্টিক বাজারের? প্রাতিষ্ঠানিক বাজার। বাংলাদেশের প্রাইম কোম্পানি আমের জুস তৈরিকার একটি প্রধান প্রতিষ্ঠান। কোম্পানিটি বড়দের জন্য বড় সাইজের এবং ছোটদের জন্য ছোট সাইজের জুস বিপণন করে। তারা বিভিন্ন কালারে এবং ফ্লেভারে জুস তৈরি করে বাজারে সরবরাহ করে থাকে। তাহলে প্রাইম কোম্পানি কিসের ভিত্তিতে বাজার বিভক্তি করেছেন? লিঙ্গ, আয়, সময়, বয়স। দেখো তো, বড়দের জন্য বড় সাইজ এবং ছোটদের জন্য ছোট সাইজ। তাহলে কি বয়সের বিধে না? এটাই বয়স। বিভিন্ন রঙের এবং ফ্লেভারে প্রাইম কোম্পানির জুস উৎপাদনকে পণ্যের কি বলা হয়? বৈচিত্র্যকরণ, মোড়কের ভিন্নতা, নকশাকরণ আর ব্র্যান্ড পরিচিতিকরণ। কোনটা হবে? বৈচিত্র্যকরণ। কি হবে? বৈচিত্র্যকরণ। ভোক্তা বাজারে পণ্যের একক প্রতিমূল্য কিরূপ হয়? অবশ্যই কম হবে, নাহলে তো আমাদের মতো জনসাধারণরা কিনতে পারবে না। XY কোম্পানি একটি কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রথমে এটি সবার জন্য এক ধরনের কোমল পানীয় তৈরি করত। সবার জন্য কয় ধরনের? এক ধরনের। পরবর্তীতে শিশুদের জন্য পৃথকভাবে কি করে? কোমল পানীয় তৈরি করে। তাহলে এবার বলছে XY কোম্পানি কোন কৌশলটি গ্রহণ করেছেন? বাজার শ্রেণী বিন্যাসকরণ, বাজার বিভক্তিকরণ, ভোক্তা বিন্যাসকরণ, নাকি পণ্য বিভক্তিকরণ? তাই দেখো তো, বাজার বিভক্তিকরণ কিভাবে করা হয়? মূলত ক্রেতাকে বিভিন্ন ভাগে ভাগ করবে। এই যে আমার ক্রেতা আগে করতাম, আমি সব ধরনের ক্রেতার জন্য এক প্রকারের কোমল পানীয়। আবার কি করছি? আবার ক্রেতা ভাগ করে একটা শিশু ক্রেতার জন্য আমি কি পৃথকভাবে কোমল পানীয় করছি না? তাহলে এটা কি হবে? বাজার বিভক্তিকরণ। বুঝতে পারছি না? এটার পরটা কি? উক্ত কৌশল নেওয়ার ফলে XY কোম্পানি কি হবে? বিক্রি বাড়বে, খরচ কম হবে, মুনাফা বাড়বে। 1 ও 3। গ্রিন মার্কেটিং কি? গ্রিন মার্কেটিং হচ্ছে, তোমাদের বলে দিই, পরিবেশ বান্ধব পণ্য মার্কেটিং। পরিবেশ বান্ধব পণ্য মার্কেটিং। এটার পরটা কি? বিপণন মিশ্রণের উপাদান কোনটি কোনটি? আমরা পড়েছিলাম না 4P? প্রাইস, প্লেস, প্রমোশন, প্রোডাক্ট। তাহলে এটাকে কি বলবো? প্রাইসকে বলবো দাম, প্লেসকে বলবো স্থান, প্রমোশনকে বলবো কি প্রসার বা বন্টন, প্রসারই বলা যায়, আর প্রোডাক্টকে বলবো কি পণ্য। প্লেস স্থানের পরিবর্তে অনেক সময় দেখা যায় বন্টন দেয়, স্থান না দিয়ে। প্লেসের অর্থ আমরা কি জানি? স্থান না, কিন্তু অনেক সময় দেখা যায় স্থান না দিয়ে কি দেয়? বন্টন। তাহলে এটা কি কি পাইলাম? দাম, স্থান বা বন্টন, প্রসার,
পণ্য, তাহলে আমরা কোন অপশনের মধ্যে এইগুলো আছে একটু দেখব। পণ্য, মূল্য, প্যাকেজ, প্রসার। আমার তো প্যাকেজটা নাই। পণ্য, মূল্য, উৎপাদন ও প্রসার। উৎপাদন তো নাই। প্রোডাকশন আছে? প্রোডাকশন নেই। আমাদের আছে প্রোডাক্ট। প্রোডাক্ট তো হচ্ছে পণ্য। তাহলে এটার পরটা দেখবো পণ্য, মূল্য, বন্টন ও প্রসার। এইটাতে আছে সবগুলো। এখানে কি আছে? বন্টনও আছে, মূল্য আছে, পণ্য আছে, একটা কি আছে? প্রসার। এটার পরটা বলছে পণ্য, মূল্য, ক্রয় ও প্রসার। এই ক্রয় আমাদেরকে তো বলে নাই, ক্রয়ের কথা বলছে, বলে নাই। তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না। এটার পরে দেখো জীবন দাস নিম্নের কোন বাজার বিভক্তিকরণের সাথে সম্পর্কযুক্ত? তাড়াতাড়ি কোনটা হবে? মনস্তাত্ত্বিক। এটা। তারপর বিজ্ঞাপন বিপণন মিশ্রণের কোন উপাদানের অন্তর্ভুক্ত? অর্থাৎ বিজ্ঞাপন কোন স্তরে, অর্থাৎ যে 4টা পি আছে না, এই 4টা পির মধ্যে কোন প্রোডাক্টের মধ্যে, কোন উপাদানটার মধ্যে বিজ্ঞাপনটা কি করা হয়? অন্তর্ভুক্ত করা হয়। প্রসারের মধ্যে। কোথায়? প্রসার। ব্র্যান্ড বিপণন মিশ্রণের কোন উপাদানের অন্তর্ভুক্ত? স্থান ব্র্যান্ড হইতে পারে না। মূল্য না। পণ্য হতে পারে। প্রসার না। তাহলে এটা কি? পণ্য ব্র্যান্ডেড হয়। ব্যবসায়িক উদ্দেশ্য নেই কোন বাজারে? অর্থাৎ কোন বাজারের উদ্দেশ্য কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্য নয়। অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্য বলতে কি বোঝাবো? ব্যবসায়িক উদ্দেশ্য বলতে বুঝবো আমরা মুনাফা অর্জন। তো এখানে দেখবো কোন বাজারের উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। উৎপাদক বাজার, অবশ্যই তারা মুনাফা অর্জনের জন্য করে। পণ্য বিক্রেতার বাজার মানে মধ্যস্থ ব্যবসায়ীদের বাজার, পাইকার এবং খুচরা, তারাও কি করার জন্য? ব্যবসায়িক উদ্দেশ্যে। ভোক্তা বাজার, ভোক্তা বাজারে মূলত ভোক্তারা কি করে? এইটা কিন্তু অনেকে দিয়ে দিবা ব্যবসায়িক উদ্দেশ্যে, তাই না? এখানে একটা সমস্যা। এখানে সবাই আমরা কি দিয়ে দিব জানো? সিটা। কারণ ভোক্তা বাজার বলতে কি বুঝবো আমরা? ভোক্তারা কি করবে? পণ্য কিনবে এবং নিজেরা ভোগ করবে। তাহলে এখানে কি কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নাই? আসলে না। ভোক্তা বাজারে কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্য। কারণ হচ্ছে ভোক্তা বাজারে আমরা কিনতে যাই না, তাহলে আমরা কিনতে গেলে তখন ওই যে পণ্যগুলো কি বিক্রেতারা বিক্রি করতেছে না আমাদেরকে, তাহলে তারা একটা মুনাফা অর্জন করতেছে না, তাহলে এটা হবে না, এটাও হবে না। আমরা বেশি অর্ধেক কিন্তু কি 99% যারা জানি না সবাই কিন্তু আমরা সিতে দাগাই দিব, তাই না? তাহলে 1ও হবে না, 2ও হবে না, 3ও হবে না, শেষেরটা হবে সরকারি বাজার। সরকারি বাজারের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু কি কম দামে কি করা? পণ্য বিক্রয় করা। ওই যে টিসিবির যারা আছে, তুমি দেখো অন্যান্য জায়গায় তেলের যদি এখানে 150 টাকা নেয়, তাহলে ওই টিসিবি নিবে 120 টাকা। তাহলে অন্যান্যদের চেয়ে অনেক না কম দামে নিচ্ছেন, অর্থাৎ এটা যে দামে উৎপাদন করে ওই দামে কিন্তু আমাদের কাছে পণ্যটা বিক্রি করছে। এটা তাও বলতে পারো আর কি টিসিবি। এটা হচ্ছে সরকারি বাজার। তাহলে সরকারি বাজারের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন করা। এই ক্ষেত্রে এই দিক দিয়ে বলা যায় এই বাজারের কিন্তু উদ্দেশ্য কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্য নয়। আশা করি বুঝতে পারছো। এটা মোস্ট ইম্পর্টেন্ট, একটা খুবই গুরুত্বপূর্ণ। সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত পণ্যকে আমরা কি বলবো? সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত পণ্যকে আমরা লোভনীয় পণ্য বলবো, শপিং পণ্য বলবো, বিশিষ্ট পণ্য বলবো, নাকি জরুরি? এক কথায় বৈশিষ্ট্য দেখছো মানে বিশিষ্ট মারি দিবা। বৈশিষ্ট্য দেখলে কি করে দিবা? বিশিষ্ট কোথায় আছে এটা খুঁজে দাগায় দিয়ে আসবা। জীবন বীমা পলিসি কোন ধরনের পণ্য? আসলে দেখো তো, এই পণ্যটা কি আমরা সবাই নিই না। তাহলে আমরা জানি অর্থাৎ কোনো পণ্য সম্পর্কে যদি গ্রাহকরা জানে এবং না জানে বা না জানে কিন্তু এটার কেনার আগ্রহ প্রকাশ করে না, এই ধরনের পণ্যকে আমরা কি পণ্য বলি? অযাচিত, অর্থাৎ অযাচিত পণ্য বলি। কি পণ্য বলবো? অযাচিত পণ্য বলবো। এই 2 নম্বরটা। এর পরটা দেখো, পণ্য প্রধানত কয় প্রকার? পণ্য হচ্ছে 2 প্রকার, ওই বাজারের মতো। একটা হচ্ছে ভোগ্য পণ্য, আরেকটা হচ্ছে শিল্প পণ্য। এইগুলাই ঘুরে ফিরে এইগুলাই, ঠিক আছে? পণ্যের স্তর কয়টি? পণ্যের স্তর 3টি। পণ্যের স্তর কয়টি? 3টি। চাল, ডাল, মাছ, গোস্ত প্রভৃতি কোন পণ্যের উদাহরণ? আবশ্যকীয় পণ্যের উদাহরণ। চাল, ডাল এগুলো আমাদের ডেইলি লাগে না, প্রতিদিন যে পণ্যগুলো লাগে ওইগুলোকে আমরা কি পণ্য বলবো? আবশ্যকীয় পণ্য বলবো। আবশ্যকীয় আরেকটা নাম আছে সুবিধা পণ্য। কি পণ্য? সুবিধা পণ্য। তারপরটা দেখো তো, নিচের কোন ধরনের পণ্য কেনায় পূর্ব পরিকল্পনার প্রয়োজন হয় না? অর্থাৎ কোন পণ্যের কেনার ক্ষেত্রে আমাদের পূর্বের কোনো পরিকল্পনা করতে হয় না? আবশ্যিক পণ্য বা সুবিধা পণ্য, লোভনীয় পণ্য, বিশিষ্ট পণ্য, নাকি শপিং পণ্য? এটা হচ্ছে অপশনটা হচ্ছে লোভনীয় পণ্য। সৌরশক্তির ব্যবহার বাড়ানোর কারণে জনাব সজল সৌরশক্তি চালিত নতুন ফ্যান উদ্ভাবন করলেন। ফ্যানটি কোন শ্রেণীর পণ্য? প্রধান, নিয়মিত অযাচিত, শিল্প, নাকি নতুন অযাচিত? এখন আমাদের কাছে আবার একটু ডিফারেন্ট হয়ে গেছে না? অযাচিত পণ্য তো আমরা একটা পড়ছিলাম, এখানে 2টা করতে গেছে, তাই না? অযাচিত পণ্য 2 প্রকার। কয় প্রকার?
দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত, নিয়মিত বা পুরাতন, নিয়মিত বা পুরাতন, আর একটা হচ্ছে নতুন। তাহলে এই যে আমরা একটা সংজ্ঞাতে বলেছিলাম কোনো পণ্য সম্পর্কে গ্রাহকরা জানলেও আবার না জানলেও, অর্থাৎ জানলেও না জানলেও এটা কোত্থেকে আসছে, তাই না? অর্থাৎ যে পণ্যটা বাজারে অনেক দিন ধরে আছে সেটা সম্পর্কে গ্রাহকরা জানবে কিন্তু কেনার আগ্রহ প্রকাশ করবে না, এটাকে আমরা বলবো নিয়মিত বা পুরাতন অযাচিত পণ্য। কিন্তু আরেকটা হচ্ছে বাজারে নতুন আসছে আর কি, নতুন আসছে কিন্তু এটা সম্পর্কে গ্রাহকরা জানে না, নতুন সে বিপণন করে নাই, তোমার বিজ্ঞাপন করে নাই, বিক্রয় প্রসার কাজ করে নাই, এই কারণে এটা কি তোমার বাজারে নতুন আসছে এবং গ্রাহকরা জানে না, এই ক্ষেত্রে গ্রাহকরা কেনারও কোনো শর্ত আসে না, তো এই জন্য বলা হয় এটা হচ্ছে কি নতুন অযাচিত পণ্য। আচ্ছা, যে এখানে একটা বললেন না সৌরশক্তির দ্বারা ফ্যান উদ্ভাবন করলো, তাহলে সৌরশক্তির সাহায্যে, তাহলে দেখো তো এটা কি হতে পারে, কোনটা হতে পারে, নিয়মিতটা হবে নাকি নতুন অযাচিত হবে? আগে কি কোনোদিনও এটা ছিল সৌরশক্তির দ্বারা এটা, এবং এটা সম্পর্কে তো পৃথিবীর সবাই জানে না, তাহলে এটা কি কিনতে চাইবে? এটা নতুন, কোন ধরনের অযাচিত পণ্য? নতুন অযাচিত পণ্য। জনাব বাবুল তার কারখানায় পাউরুটি তৈরির জন্য প্রতিদিন 100 কেজি ময়দা কিনেন। জনাব বাবুল কোন পণ্যের ক্রেতা? তিনি কারখানায় পাউরুটি তৈরির জন্য, কি করার জন্য? কারখানায় পাউরুটি তৈরির জন্য 100 কেজি কি করবে? ময়দা কিনবে। তাহলে এটাকে কি পণ্য বলবো আমরা? শিল্প পণ্য। পণ্যের মূল্য বাড়লে যা ঘটে, চাহিদা কমে, যোগান বাড়ে, চাহিদা বাড়ে, কোনটা হবে? একটা জিনিস এরকম মনে রাখবা, চাহিদা কমে চাহিদা বাড়ে দুইবারে কিন্তু একসাথে হবে না, যে কোনো একটাই হবে, তাহলে হয়তো 1-2 হবে, নয়তো 2-3 হবে। কিন্তু একটা পণ্যের মূল্য যদি বাড়ে তখন চাহিদা কি বাড়বে নাকি কমে যাবে? অবশ্যই পণ্যের দাম যদি বেড়ে যায় চাহিদা কমে যাবে, এটা মনে রাখবা। তাহলে 1 আর কি 2। পণ্যের জীবনচক্রে যে স্তরে বিক্রির কম হয় এবং বন্টন ও প্রসার খাতে প্রচুর অর্থ ব্যয় করতে হয় সেটাকে বলবো আমরা সূচনা স্তর। কি স্তর বলবো? সূচনা স্তর। বিক্রির কম হয়, সেখানে একটা কি কথা বলছে? বিক্রি কম হয় বলছে না? তাহলে এটা কি হবে? সূচনা স্তর। ঠিক আছে, তাহলে দেখো তো এটার পরটাতে আসি। পণ্যের জীবনচক্রের কোন স্তরে স্থায়িত্বকাল বেশি হয়? পতন স্তরে, প্রবৃদ্ধি স্তরে, পূর্ণতা স্তরে নাকি সূচনা স্তরে? পূর্ণতা স্তরে। কোন স্তরে? পূর্ণতা স্তরে। পণ্যের জীবনচক্রের কোন স্তরে পণ্য বিক্রয় শুরু হয়? পণ্যের জীবনচক্রের কোন স্তরে পণ্যের বিক্রয় শুরু হয়? সূচনা স্তরে। কোন স্তরে? সূচনা স্তরে। পণ্য উন্নয়ন স্তরের মধ্যে বিক্রয়ের পরিমাণ কি থাকে? শূন্য থাকে, অর্থাৎ বিক্রয় হয় না, শুধু তারা বাজার গবেষণা করে পণ্যটা নিয়ে। তারপরটা দেখো, পণ্যের জীবনচক্রের কোন স্তরে কি করা হয়? বিক্রয় দ্রুত বাড়ে। প্রবৃদ্ধি স্তরে। পণ্যের জীবনচক্রের কোন স্তরে মুনাফা থাকে না? ধরতে গেলে ওই যে বিক্রয় হয় না, এই জন্য উন্নয়ন স্তরে কি হয় না? মুনাফাও হয় না। বিক্রয় হলেই তো আমাদের মুনাফা হবে, বিক্রয় না হলে কি মুনাফা হতে পারবে? হবে না, এই জন্য উন্নয়ন স্তরে কি হয় না? মুনাফা থাকে না। আসো পরটা, কোন স্তরে কোম্পানি গবেষণামূলক কাজ এবং বাজার সম্পর্কে জানার জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে? তাও পণ্য উন্নয়ন স্তর। ভারসাম্য বিন্দু বলতে যে বিন্দুতে আয় এবং ব্যয় কি হয়? সমান হয়। উৎপাদন ব্যয়ের সাথে নির্দিষ্ট পরিমাণ মুনাফার ধার্যমূলক মূল্য নির্ধারণকে আমরা কি মূল্য বলবো? ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি বলবো। 10,000 টাকা পণ্য কিনলে 10% ছাড়, এটি কোন ধরনের পণ্য? এটি হচ্ছে পরিমাণগত পণ্য। কোন পণ্য? পরিমাণগত বাট্টা বা পরিমাণগত পণ্য বলবো। নগদে পণ্য বিক্রয়ের সময় পণ্যের মূল্য হতে যে পরিমাণ অর্থ কম নেওয়া হয় তাকে আমরা বলবো নগদে। কথা আছে না? নগদ বাট্টা। ক্রয়ের পরিমাণের উপর ভিত্তি করে ক্রেতাকে যে বাট্টা দেওয়া হয় সেটাকে বলবো পরিমাণ বাট্টা। সাহাম ইলেকট্রনিক্স 2G প্রযুক্তির মোবাইল সেট উৎপাদন এবং বিক্রি করে। বর্তমানে 3G প্রযুক্তির স্মার্টফোন বাজারে প্রচলিত হওয়ায় তার উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা ক্রমাগত কমছে। সে 2G প্রযুক্তির মোবাইল সেট উৎপাদন করে, কিন্তু বাজারে 3G প্রযুক্তির মোবাইল ফোন আছে, যার কারণে তার ফোনের কি হয়? চাহিদা ক্রমাগত কম হয়। তাহলে দেখো তো, সাহাম ইলেকট্রনিক কর্তৃক উৎপাদিত মোবাইল ফোন কোন ধরনের ভোগ্যপণ্য? শপিং। কোন ধরনের ভোগ্যপণ্য? শপিং। মোবাইল ফোন হচ্ছে কোন ধরনের ভোগ্যপণ্য? শপিং ভোগ্যপণ্য। সাহাম ইলেকট্রনিক্স কর্তৃক উৎপাদিত মোবাইল পণ্যের জীবনচক্রের কোন স্তরে অবস্থান করছে? পতন স্তরে। পতন স্তরে। ঠিক আছে। জীবন বীমা পলিসি কোন ধরনের পণ্য? জীবন বীমা পলিসি অযাচিত পণ্য, অর্থাৎ এটা সম্পর্কে জানে কিন্তু গ্রাহকরা কি করতে পারে না? ক্রয় করতে ইচ্ছুক নয়। পণ্যের জীবনচক্রের কোন স্তরে প্রতি খরচ সর্বোচ্চ হয়? ক্রেতা প্রতি খরচ সর্বোচ্চ হয়।
অবশ্যই এটা পণ্য উন্নয়ন স্তরে, কারণ পণ্য উন্নয়ন স্তরের মধ্যে বেশি বেশি পরিমাণে বাজার গবেষণামূলক কাজ করা হয়, যার কারণে এখানে খরচ বেশি হয় এবং বিক্রয় করে না, তারা বিক্রয়ের পরিমাণ ডাইরেক্ট শূন্য থাকে, অর্থাৎ শূন্য থেকে বিক্রয় করে না। এই জন্য বিক্রয় শূন্য হলে তোমার মুনাফাও কি হবে না, একদম হবে না। স্বল্পকালীন উদ্দীপনামূলক বিক্রয় বাড়ানোর কার্যক্রম কোনটি? বিক্রয় প্রসার। বিজ্ঞাপনকে কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা বলা হয়েছে? একমুখী। কারণ বিজ্ঞাপন যখন করে মূলত সেই বলে, আমরা কিন্তু আর তাকে কি করতে পারি না, কাউন্টার অ্যাটাক করতে পারি না, তাকে প্রশ্ন করতে পারি না, এই জন্য এটাকে বলা হয় একমুখী যোগাযোগ ব্যবস্থা। পণ্য সেবা ধারণা যে কোনো ধরনের অর্থ প্রদত্ত নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে প্রচার বলে। এই দেখো একটা জিনিস মনে রাখবো, নৈর্ব্যক্তিক উপস্থাপনা দেখলে অনেকে বলবে বিজ্ঞাপন দেখাইতে, না, বিজ্ঞাপন এবং প্রচার দুইটাই বাই, মনে রাখো এই দুইটা হচ্ছে যমজ ভাই। এখন যমজ ভাইদের কোনটাকে জয় বলবো কোনটাকে বিজয় বলবো, এটার জন্য একটা থাকে না, বৈশিষ্ট্য থাকে না। বিজ্ঞাপন হচ্ছে অর্থ প্রদত্ত আর বাকি সব সেম থাকবে, অর্থ প্রদত্ত, আর প্রচার হচ্ছে অর্থ প্রদত্ত। এটার জন্য প্রচার করতে আমাদের কি করতে হয় না, তেমন টাকার প্রয়োজন হয় না, এটাতে কিন্তু টাকার প্রয়োজন হয়। তো এই দুইটা বৈশিষ্ট্য থেকে আমরা বলতে পারবো এটা প্রচার, এটা বিজ্ঞাপন। তাহলে নৈর্ব্যক্তিক উপস্থাপনা দেখলে অনেকেই ধারণা রাখছো কি বিজ্ঞাপন দেখাই দিব, কিন্তু না, এখানে ঝামেলা একটা করে রাখছে অর্থ প্রদত্ত দিয়ে। তাহলে আমরা কি বলবো, যদি কোনো নৈর্ব্যক্তিক উপস্থাপনা করার জন্য আমাদের যদি অর্থের প্রয়োজন না হয় সেটাকে আমরা বলবো প্রচার। কি বলবো? প্রচার। কথা যত বেশি রেট তত কম, মোবাইল অপারেটরের কোম্পানির এই ধরনের ঘোষণা মার্কেটিং প্রমোশনের কোন কৌশলের অন্তর্ভুক্ত? বিক্রয় প্রসার। নমুনা বিতরণ, মূল্য ছাড়, কুপন ইত্যাদি কোন ধরনের প্রসারমূলক কার্যক্রমের অন্তর্ভুক্ত? এগুলো হচ্ছে বিক্রয় প্রসারের। কিসের? বিক্রয় প্রসারের। বিক্রয় প্রসার কোন ধরনের কৌশল? এটা হচ্ছে একটা স্বল্পমেয়াদী কৌশল। বিপণন প্রসারের মাধ্যমে যেসব সামাজিক উন্নয়ন হয় তা হলো জাতীয় আয় বাড়ে, চাহিদার স্থিতিশীল রক্ষা হয়, পণ্যের সংবাদ উপস্থাপনা করা হয়। বিপণন প্রসারের মাধ্যমে, প্রসার মানে বিজ্ঞাপন করা, তাহলে বিজ্ঞাপন করলে কি আমার জাতীয় আয় বাড়বে নাকি? তাহলে এটা হবে না, 2 আর 3। তাহলে দেখে বিজ্ঞাপন কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? বিজ্ঞাপন মূলত আমাদের জ্ঞানগত প্রতিবন্ধকতা, অর্থাৎ আমাদের কোনো একটা পণ্য সম্পর্কে ধারণা না থাকলে সেই পণ্যটা সম্পর্কে আমরা ধারণা পাই কিসের মাধ্যমে? বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো দেখার মাধ্যমে। বিজ্ঞাপন হলো একটি নৈর্ব্যক্তিক উপস্থাপনা, অবশ্যই। অর্থ প্রদত্ত মাধ্যম, হ্যাঁ। গ্রাহক আকর্ষণ, হ্যাঁ, তিনটাই। বিপণনকারী কর্তৃক ভোক্তাদেরকে দেওয়া বিশেষ ধরনের প্রতিশ্রুতি সম্বলিত রসিদকে কি বলবো? কুপন বলবো। কি বলবো? কুপন। পরীক্ষায় অনেকবার আসছে। নভেলিটি কোনটি? নভেলিটি হচ্ছে মূলত সুদৃশ্য কাচের করে পণ্য সাজিয়ে রাখা, এটাকে কি বলবো? নভেলিটি বলবো। ঠিক আছে।